দুর্বল ব্যাংকে এখনো স্বাভাবিক হয়নি নগদ উত্তোলন, গ্রাহক অসন্তোষ কমাতে সহায়তা তহবিল সৎ ব্যবহারের পরামর্শ। বাজারে অনুমোদনহীন হ্যান্ডসেটের দাপট, মার খাচ্ছে দেশের মোবাইল সংযোজন শিল্প, নিষ্ক্রিয় বিটিআরসি। পার্বত্য ৩ জেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মৌসুমে ক্ষতির মুখে পর্যটন বাণিজ্য। এবং ময়মনসিংহ অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, পানি নামলে দ্রুত পদক্ষেপ। শিক্ষার্থীদের বইপত্রের ক্ষতি হয়ে থাকে, আমাদের কিছু রিজার্ভ থাকে বই, সেগুলো আমরা দেব, শিক্ষা উপকরণগুলো দেব। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুখ। সংকটে থাকা কিছু ব্যাংকে 10 থেকে 50 হাজার টাকা পর্যন্ত প্রয়োজনীয় টাকা তুলতে পেরে কিছু গ্রাহক সন্তুষ্ট থাকলেও কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথা। এছাড়া অনলাইন ও ছোট শাখা থেকে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এমন পরিস্থিতিতেও 900 কোটি টাকার নগদ প্রবাহ আছে পরিষদ পুনর্গঠন করা 11 ব্যাংকের। তবে ব্যাংকের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা পাওয়া তহবিলের সৎ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতর নিয়ন জানাবেন বিস্তারিত। এমনভাবেই গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারার বিষয়টি বুঝিয়ে বলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক নারী কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার পর আগের থেকে গ্রাহকদের টাকা দেওয়ার অঙ্ক বাড়িয়েছে ব্যাংকটি। কয়েকদিন আগেও যেখানে 5,000 টাকা দিতে দেখা গেছে, এখন তার পরিমাণ 10 থেকে 20,000 পর্যন্ত হয়েছে। ফলে চাহিদা পূরণ না হলেও অতি প্রয়োজনীয় টাকা পাওয়ার কথা জানান গ্রাহকরা। সেই সাথে থাকছে প্রতিদিনই টাকা উত্তোলনের সুযোগ, তাই কিছুটা স্বস্তির কথা জানান তারা। আমি 30,000 টাকা তোলার জন্য আসছি, কিন্তু আমার এখন 10,000 টাকার বেশি দিচ্ছে না। আমি প্রতিদিন তুলতে পারছি না, বেশি সমস্যা হচ্ছে না, তবে আর একটু বাড়ায় দিলে ভালো হতো। 50,000 টাকা চেক নিয়ে আসলাম, তো ওনারা 50,000 টাকা দিতে পারলো না। ওনাদের একটা ফান্ড নাকি ক্রাইসিস আছে, মানে সবাই আমাকে ভালোভাবে বুঝাইছে। তারপরে 10,000 20,000 এরকম করে আমি কয়েকদিন নিছি আর কি। টাকা দিচ্ছে, তবে না করতেছে না, প্রতিদিন দিচ্ছে। আপনি প্রতিদিন আসেন, 10,000 করে নিয়েছি 5 দিন, আজকে নিতেছি 20,000, হয়তো কালকে আবার নেবো 50,000। এরা না করতেছে না। সহায়তা পাওয়া 4 ব্যাংকের মধ্যে ন্যাশনাল ও সোশ্যাল ইসলাম ব্যাংকেও দেখা গেল একই চিত্র। আমার সময় নাই, আমি 50,000 টাকা চেক জমা দিয়েছি, আমার 50,000 টাকা দিয়েছি। আমি আসলাম 3 লাখ টাকার জন্য, দিয়েছে 20,000, মানে গত মাসে 15 তারিখ থেকে পর আসিনি আজকে আসছি। বলতেছে দেন ডেলি 220,000 15,000 এককালীন দিতে পারবে না, বলতেছে আমাদের প্রবলেম। তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ইসলামী ব্যাংকে। চাহিদা অনুযায়ী নিজ ব্রাঞ্চের গ্রাহককে পুরো টাকাই দিচ্ছে ব্যাংকটি। যদি অনলাইনে টাকা হয় তাহলে অন্য কোনো ব্রাঞ্চের হলে তাহলে ওনার দিতে একটু কনফিউজ করছে, আর যদি এই ব্রাঞ্চের হয় তাহলে ওনারা যা চাবেন তাই দিতে পারছে। অ্যাকাউন্ট হচ্ছে হেড অফিস কমপ্লেক্স ব্রাঞ্চে, বাট আমি লোকাল অফিসে গেলে ওইখানে পাই না, ইভেন এখনও পাচ্ছি না, ওই সমস্যাটা হচ্ছে। তবে অল্প করে প্রতিদিন টাকা তোলার সুযোগ থাকলেও অসন্তুষ্টির কথা জানায় অনেক গ্রাহক। আবার নিজ শাখায় ব্যর্থ হয়ে বিভিন্ন ব্রাঞ্চে ঘুরেও টাকা না পাওয়ার কষ্টের কথা জানান বেশ কিছু গ্রাহকরা। শরৎপুর লেগছে আমার দেন টাকা, বলছেন এই মুড়িদের নাম্বারটা নিতে নাম নেই। প্রথম দিচ্ছে আমার 10,000 5,000, কোনোদিন দেয়ও নাই, নৈরা ব্যাংকে দেয়ও নাই কোনোদিন, ফেরত দিচ্ছে। এখন 50,000 দিচ্ছে। এটা আমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্ট নৈরা শাখা। আমার অ্যাকাউন্ট হয়েছে জাজিরা শাখা নাউডুবা, ঠিক আছে। ওখানে ট্রাই করার পর আজকে লাস্ট ট্রাই করছি, আজকে আমার এমার্জেন্সি টাকা দরকার, বললো যে এখানে দিতে পারবো না, ঢাকা যান। আসছি ঢাকা এই ব্রাঞ্চে, এখন বলে এখানে দিতে পারবো না, আপনারা ওইখানে যান। ওই ব্রাঞ্চে যান, ওই ব্রাঞ্চে টোটালি দিতেছে না টাকা। এরা বলে হেড অফিসে যান, এই ব্রাঞ্চে আসার কথা, এখানে এই ব্রাঞ্চও টাকা দিতেছে না, এটা নিয়ে কোনো ব্যবস্থা হইতেছে না, মানুষের হয়রানি অনাস্ত হইতেছে। আমি তো শ্রীনগর ব্রাঞ্চের, শ্রীনগর ব্রাঞ্চ, আমি অলরেডি স্কাটের ব্রাঞ্চে গেছি, ওখান থেকে পাঠাইছে, বলছে প্রিন্সিপাল ব্রাঞ্চে যান। প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে আসছে, এখানে আমি 80,000 টাকা চেক, বলতেছে আপনি 5,000 টাকা নিয়ে যান। আমি বললাম 5,000 টাকা, বলতেছে আপনি আসছেন যেহেতু
আপনি খালি হাতে ফিরবেন না, কিছু নিয়ে যান। আমি কিছু বলতে কত 5,000 টাকা নিয়ে যান। এরকম 3-4 জায়গায় ব্রাঞ্চে হয়রানি হচ্ছে, অথচ টাকা পাচ্ছি না, বলতেছে 5,000 টাকা নিয়ে যান। এই পরিস্থিতিতেও গ্রাহকদেরকে ব্যাংক হিসাব খোলা ও আমানত জমা দিতে দেখা গেছে। নিজেদের প্রয়োজন ও নিরাপত্তার কারণেই সংকটের মধ্যেও ব্যাংকে আস্থা রাখার কথাও শোনা গেল। ব্যাংকিং প্রতি আস্থা তো জনগণের রাখতেই হবে। টাকা তো আর বাসায় রাখার জিনিস না যে বাসায় রেখে দিবে, আমাদের তো ব্যাংকে আসতেই হবে। তবে আশা করি ব্যাংকিং খাতটা স্বচ্ছভাবে যদি এটা ক্লিয়ার হতে পারে, জনগণ আস্থা আরও দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। তারল্য সহায়তা পেয়ে পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হয়েছে বলে জানান এই শাখা ব্যবস্থাপকরা। তবে অবস্থার আরও উন্নতি ও গ্রাহকের পুরানো আস্থা ফিরিয়ে আনতে বেশ সময় লাগবে বলে জানান তারা। মেজর অভিযোগ নাই, কিন্তু ধরেন একজন 5 লাখ টাকা দাবি করছে, থেকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, সেক্ষেত্রে তো তার একটু আকাঙ্ক্ষা থেকেই থাকে। তো আমরা আশা করছি যে এটাও হয়তো বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটা যদি আরেকটু পাই তো আমরা পেমেন্টটা ভালোভাবে দিতে পারবো, আমাদের গ্রাহক আবার আমাদের আস্থা রাখবে এবং টাকা ডিপোজিট হবে। পেমেন্ট চ্যানেলগুলো আনইন্টারাপ্টেড করতে পারবো, গ্রাহকরাও তাদের লেনদেনের পরিমাণ বাড়াবেন এবং এভাবে আস্তে আস্তে একটা স্বাভাবিক লেনদেনের জায়গায় ইনশাল্লাহ আমরা যেতে পারবো। সাপোর্ট পাওয়া তো শুরু হয়েছে বা ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, হয়তো কিছুটা সময় লাগবে। প্রথম দফায় বেসরকারি ব্যাংকগুলো থেকে 4টি ব্যাংক সহযোগিতা পাওয়ার পর গ্রাহকদের টাকা অনেকটাই ফিরিয়ে দেওয়া শুরু করেছে। তবে চাহিদা অনুযায়ী পুরো টাকা ফেরত না দেওয়া বা অনলাইন পেমেন্ট সিস্টেম বন্ধ থাকায় এখনও গ্রাহকদের আস্থা ফিরে আসতে শুরু করেনি। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, যদি সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়া না হয় বা গ্রাহকদের চাহিদা সর্বোচ্চ পূরণ করা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকিং খাতের উপর গ্রাহকদের যে আস্থা ছিল তা ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই কঠিন হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করে। এতে এস আলম ও শিকদার পরিবার, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারদের কারণে ধুঁকতে থাকা 8টি সহ অর্থ সংকটে পড়ে 11টি ব্যাংক। পরে এই ব্যাংকগুলোকে দায়িত্ব নিয়ে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রথম ধাপে 4টি ব্যাংকে 5টি ব্যাংক 945 কোটি টাকা সহায়তা দেয়। পরে সোনালী ব্যাংক ও আগের 5টি মিলে সেই 4টি ব্যাংকেই 1480 কোটি টাকার সহায়তা প্রদান করে। এই সহায়তার পর তারল্য সংকটে থাকা 11টি ব্যাংকে এখন নেট পজিটিভ ক্যাশ রয়েছে 900 কোটি টাকা। 4টা ব্যাংকে তারল্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি প্রদান করেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা পজিটিভ ফিডব্যাক মার্কেট থেকে পাচ্ছি, যেটা হলো যে আমরা যে 11টা ব্যাংককে আলাদাভাবে বোর্ড রিকনস্টিটিউট করেছিলাম, তার মধ্যে আমি যদি দেখি যে ক্যাশ ফ্লো দেখি, পজিটিভ ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার গ্রাহকের চাহিদা মেটানোর পরেও ওই ব্যাংকগুলোর মধ্যে উদ্ধৃত তারল্য আছে প্রায় 900 কোটি টাকা। অপরদিকে ব্যাংক খাতের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে একে অপরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান এই বিশ্লেষক। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় সবল ব্যাংকের কাছ থেকে যে দুর্বল ব্যাংকগুলো যে টাকা পাচ্ছে, এই ফান্ডটা বেস্ট ইউটিলাইজেশন করতে হবে এবং যে টাকাটাই পাচ্ছে সেই টাকাটাই ডিপোজিটারকে দিতে হবে, দিয়ে আস্থা অর্জন করতে হবে। কারণ হচ্ছে যে আমি এখন সর্বোচ্চ আমাকে ফান্ড ইউটিলাইজেশন, প্রপার ফান্ড ইউটিলাইজেশন না করতে পারলে দুর্বল ব্যাংকগুলোকে সামনের দিকে কিন্তু আর দাঁড়াতে পারবে না। এটা তাদের জন্য একটা সুযোগ, এটাই তাদের জন্য আস্থা অর্জনের একটা সুযোগ। হারিয়ে যাওয়া সুশাসন নিশ্চিত, আত্মসাৎ হওয়া টাকার সর্বোচ্চ ফিরিয়ে আনা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির মাধ্যমে এ খাতের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউনিয়ন, এখন, ঢাকা। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সক্ষমতা থাকার পরও দেশে অনুমোদনহীন মোবাইল সেটের বাজার বাড়ছে। এ কারণে বছরে প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কাছে অনুমোদনহীন মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে মার খাচ্ছে সম্ভাবনাময় দেশীয় এই শিল্প। নাজমুল সাকিবের প্রতিবেদন। চীনসহ বিভিন্ন দেশ থেকে এভাবেই বক্সবন্দি হয়ে মোবাইল যন্ত্রাংশ আসে দেশে। পরে সেগুলো আলাদা রুমে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাদারবোর্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংরক্ষণ করা হয় স্মার্ট র্যাকের মাধ্যমে। বসানো হয় আইডেন্টিফিকেশন নম্বর। টাচ স্ক্রিন, ক্যামেরা সহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা শেষে পাঠানো হয় অ্যাসেম্বলিং রুমে।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেশিনের মাধ্যমে পুরো মাদারবোর্ডের উপর লাগানো হয় আঠা। এরপর সেগুলো আরও কয়েকবার স্ক্যানিং ও ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। পরে মাদারবোর্ডের সঙ্গে ফোনের মূল কাঠামো সংযোজন করে পাঠানো হয় কারখানার আরেক কামরায়। এখানে মাদারবোর্ডকে জোড়া দেওয়া হয় ডিসপ্লের সঙ্গে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় মাউথ স্পিচ, স্পিকার, সিম কাভার, ক্যামেরা সহ ফোনের গুরুত্বপূর্ণ সব যন্ত্র। এরপর লাগানো হয় ব্যাটারি। রোবোটিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে লাগানো হয় প্রতিটি স্ক্রু। ব্যাক কাভার লাগানোর পর একটি মোবাইল সেটের প্রায় ৮০ সম্পন্ন হয়ে যায়। পরে ফোনটিকে পাতলা পলিথিনে পেঁচিয়ে আরও একটি ব্যাক কাভার পরিয়ে পরীক্ষা করা হয় সব যন্ত্র নিখুঁতভাবে লেগেছে কিনা। এ অবস্থায় ফোনটিতে ইনস্টল করা হয় সফটওয়্যার। পরে ৬০% পর্যন্ত চার্জ করার জন্য বসানো হয় চার্জারের সঙ্গে। ফোনে সিম প্রবেশ করিয়ে টেস্ট করা হয় ইন্টারনেট, কলিং সহ যাবতীয় অ্যাপ্লিকেশন। ওয়াইফাই এর সক্ষমতাও যাচাই করা হয় এ পর্যায়ে। পরে ফোনগুলোতে IMEI স্টিকার লাগানোর পর প্রস্তুত হয় প্যাকেজিংয়ের জন্য। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি হয়তো প্রায় ১০০০ খানেক ধাপ পেরিয়ে আপনার হাতে উঠেছে। দেশে প্রায় ৫ কোটির বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে এবং এই স্মার্টফোনগুলো দেশেই ১৭টি কারখানার মাধ্যমে উৎপাদনে যাচ্ছে। তবে ৪০% যে অবৈধ মার্কেট রয়েছে স্মার্টফোনের বাজারে, সেগুলো যদি কমানো যায়, আগামী দিনে এর সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে। আনঅফিসিয়াল মোবাইল ফোনের চাহিদা কতটা স্মার্টফোনের দোকানে গেলেই তা বোঝা যায়। ক্রেতাদের একটি বড় অংশ আগ্রহ নিয়ে কিনতে আসেন এসব ফোন, কারণ অফিসিয়াল ফোনের চেয়ে বেশ কিছুটা কমে পাওয়া যায় এসব মোবাইল সেট। As a student, like 4,000 to 5,000 taka is a huge amount for a student. 5G অফিসিয়াল ফোন কিনতে গেলে মিনিমাম আমাকে 30+ বাজেট রাখতে হয়। এই জন্য ওই বাজেটের মধ্যে আমি একটা আনঅফিসিয়াল ফোন আমি আর কি চয়েস করছি আমার জায়গা থেকে। স্টুডেন্টরা ধরেন অফিসিয়াল ফোন অ্যাফোর্ড করার মতো আমাদের ওই বাজেটটা নাই, সো যার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনটাই প্রেফার করি আর কি। বিক্রেতারা বলছেন, যেহেতু চাহিদা রয়েছে তাই এসব মোবাইল সেট তারা বিক্রি করেন। বেশিরভাগ মোবাইল ফোনই আনঅফিসিয়াল পাওয়া যায়। দুই রেঞ্জের কাস্টমার আছে, কিছু রেঞ্জ আছে উপরের মানে যারা একটু ফ্ল্যাগশিপ ইউজ করে, আবার আনঅফিসিয়ালেরও কাস্টমার আছে। অফিসিয়াল ফোনের দাম হচ্ছে আপনার 40, সেই ফোনটাই আপনার আনঅফিসিয়ালি সেল হচ্ছে মাত্র আপনার হচ্ছে 30 বা 28 এরকম সেল হচ্ছে। তখন কাস্টমার দেখতেছে যে না, আমার হচ্ছে আনঅফিসিয়াল নিলে লাভ হচ্ছে বেশি। প্রায় 100% স্থানীয় কর্মী দিয়ে দেশেই মোবাইল সেট তৈরি করছে চীনের প্রযুক্তিপূর্ণ নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দেশের চাহিদা মিটিয়ে আগামীতে রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। কিন্তু বিদেশ থেকে আসা আনঅফিসিয়াল মোবাইল সেটের দাপটে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতির শিকার হচ্ছেন। তাই নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মোবাইল সেট নির্মাতারা। মাত্র 2-3টা রুট আছে যেই রুটগুলো দিয়ে ইন্টারন্যাশনালি আসলে ফোনগুলো আসে। সেই জায়গাটাই যদি আমরা কন্ট্রোল করতে পারি, এয়ারপোর্টে যদি আমরা আসলে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ধারণা এটা করবে। এই বছরই $560 বিলিয়ন স্মার্টফোনের একটা মার্কেট আছে এবং যেটা 2034 সালে গিয়ে অলমোস্ট $1200 বিলিয়ন একটা মার্কেট হবে। চিন্তা করি যে না, আমরা আগামী 10 বছরে এইটার 5%ও নিব, তাহলে দেখা যায় যে ইটস অ্যাবাউট 50 বিলিয়ন এর একটা মার্কেট কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের কাছে আনঅফিসিয়াল মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও তা প্রয়োগ করা হচ্ছে না। এতে করে এই শিল্প বিকাশের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। 4-5 বছর আগেও যেখানে গ্রে মার্কেটটা ছিল প্রায় 5%-এর নাগাদ, সেই গ্রে মার্কেট স্লোলি হতে হতে এখন প্রায় দাঁড়িয়েছে প্রায় 40%-এর মতো। আমরা বলছিলাম যে দেখুন, এই টেকনোলজি প্রোডাক্ট কিন্তু গ্রে বন্ধ করা খুব ইজি, কারণ এই প্রতিটা হ্যান্ডসেটে একটা করে IMEI নাম্বার থাকে এবং সেই IMEI নাম্বার BTRC আমাকে অনুমোদন দিলেই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং করতে পারি। আমি কিন্তু যে কোনো হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করতে পারি না। পরিসংখ্যান বলছে, আনঅফিসিয়াল মোবাইল সেটের কারণে বছরে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নিরাপত্তার কারণে পার্বত্য 3 জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এতে পূজা ও কঠিন চিবরদান অনুষ্ঠানকে ঘিরে পর্যটন মৌসুমে বাণিজ্যের যে সম্ভাবনা ছিল তা ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে পার্বত্য এই 3 জেলায় যেহেতু নিষেধাজ্ঞা চলছে, সেক্ষেত্রে কক্সবাজারে এবার পর্যটক সংখ্যা বাড়তে পারে, তেমনটা আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা। এই সব বিষয়ে আমরা জানবো। তবে শুরুতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। এরপর আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার থেকে মন্তোষ বেতজ্ঞ। তবে শুরুতে জুয়েল, জানতে চাই যে দর্শনার্থী না আসলে পর্যটন খাতে জেলায় দৈনিক কত টাকা লোকসান হতে পারে এবং প্রশাসনের এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এর বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন?
মুক্তি, যেটি বলার দরকার সেটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানব সৃষ্ট দুর্যোগ ছাড়া সারা বছরই পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের মুখর থাকে। সে জায়গায় গত জুলাই বিপ্লব থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আহ 3টি পার্বত্য জেলায় পর্যটকদের উপস্থিতি খুবই কমে গিয়েছিল। সর্বশেষ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে গত 19শে সেপ্টেম্বর ও 20শে সেপ্টেম্বর যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটে, সেখানে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং নানা কারণে সেখানে 144 ধারা পর্যন্ত জারি করতে হয়েছিল। এরপর থেকে মূলত 25শে সেপ্টেম্বর থেকে 3 দিন করে বাড়িয়ে সেটি 4র্থ দফায় এসে একেবারে পর্যটকদের অনির্দিষ্টকাল পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল, নিরুৎসাহিত করেছিল। এরপরে এসে আজকে থেকে 31শে অক্টোবর পর্যন্ত পর্যটকদের এখানে ভ্রমণে বিরত থাকার জন্য জেলা প্রশাসনগুলো নির্দেশনা দিয়েছে। একটুখানি বলে রাখি যে পার্বত্য চট্টগ্রামের যে আয় রোজগার, কৃষি ছাড়া যে আয় রোজগারের বড় উৎসটুকু আসলে পর্যটন কেন্দ্র। এখানে যেমন হোটেল মোটেল গুলো রয়েছে, খাবারের দোকানগুলো রয়েছে, সড়ক ও নৌপথের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং যে পাহাড়িদের তৈরি যে টেক্সটাইল কাপড়, সেই 5টি খাত মিলিয়ে মূলত পর্যটক যে ব্যবসার আয়ের রোজগারের যে পথ সেটি। এখন যেটি হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন তাদের অগ্রিম বুকিং বাতিল করতে হচ্ছে। আপনি জানেন যে এখন পূজা মৌসুম একই সঙ্গে কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব কঠিন চুবরদান, এই সুযোগটিকে অনেকেই ব্যবহার করে এখানে পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে আসতে চাইছিলেন। সেই জায়গা থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তারা এই ভ্রমণ ক্যান্সেল করেছেন। অনেকেই পর্যটন যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই ক্যান্সেল করা মানুষজনকে তাদের অর্থ ফেরত দিচ্ছেন। এরই মধ্যে বান্দরবান এবং রাঙ্গামাটি দুটি জেলার ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দিয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের পরিস্থিতিকে তারা দ্রুত মুক্তি চান এবং দ্রুত পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক, এই বিষয়টি তারা প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি, এবারে মন্তব্য জানতে চাই যে পূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ সামলাতে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন, সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা দিতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় কতটুকু জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে? মুক্তি, এবার পুজো উপলক্ষে সরকারি যেহেতু টানা 3 দিনের ছুটি পড়ছে, বিশেষত 10 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত, এই সময়টাতে ব্যাপক পর্যটক সমাগম হতে পারে এমন আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রচুর চাপ যেহেতু থাকবে, বিভিন্ন জায়গায় পর্যটকরা হয়রানির শিকার হতে পারেন, তেমন আশঙ্কা প্রতিবারই থাকে। সেই আশঙ্কার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে যে প্রস্তুতি, বিশেষত জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে এই চাপটা সামাল দিতে তারা যে প্রস্তুতিটি দরকার সেটি নিয়েছেন এবং হোটেলগুলোকে নতুনভাবে পরিপাটি করা, সাজসজ্জা করা, সেই কাজটিও তারা করেছেন এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি, কর্মীদের প্রস্তুত করা, সেই কাজটিও কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছেন। এবং এখানে মূলত ছুটির দিনগুলোতে সবসময়ই পর্যটকে ভরপুর থাকে কক্সবাজার। এবং যেহেতু এবার টানা ছুটি পড়ছে এবং পার্বত্য 3 জেলায় একটি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে এবার, সেই অবস্থাগুলোর প্রেক্ষিতে কিন্তু এবার চাপটা আরও বেশি বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। এবং তারা বলছেন যে পূজার ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে এবং শত কোটি টাকার ব্যবসা কিন্তু তারা করতে পারবেন প্রতিদিন, সেই আশার কথাই আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তের কথা যদি বলি, আজকেও কক্সবাজারে 20 থেকে 30% কক্ষ বুকিং রয়েছে, কিছু পর্যটকের উপস্থিতি আছে, যদিও আজকে ছুটির দিন নয়, তারপরেও কিন্তু এখানে পর্যটকের উপস্থিতি আছে। এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও ব্যবসার যে চিত্র সেটি কিন্তু চাঙা রয়েছে। এবং এখানে রেস্তোরাঁ রয়েছে, 5 শতাধিক হোটেল রয়েছে, সব কানেই কিন্তু সর্বাত্মক যে প্রস্তুতি পর্যটকদের বরণের জন্য, সেই প্রস্তুতিটি আছে। আমরা এখনো সৈকতে দেখছি যে যারা এখানে এসেছেন তারা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে এখানে সময় কাটাচ্ছেন। শুধুমাত্র কক্সবাজার সৈকত নয়, এখানে কক্সবাজার সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষত ইনানি, হিমছড়ি, মহেশখালীর আদিনাথ মন্দির, এইসব জায়গায়ও কিন্তু মানুষজন
যাচ্ছেন এবং সেখানে ঘোরাফেরা করছেন। তো এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানে এই সব কারণে পর্যটকদের একটা চাপ তৈরি হয়, তাদের মাঝেও একটা স্বস্তি কাজ করছে, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি কাজ করছে। এখানে যেহেতু পর্যটকদের উপর সম্পূর্ণভাবে এখানে পর্যটন নির্ভর যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যগুলি নির্ভর করে এখানে বিশেষত শুটকি ব্যবসা রয়েছে। এখানে বার্মিজ পণ্যের যে দোকানগুলো রয়েছে সেই সব দোকানগুলোতে মানুষের ভিড় বেড়েছে এবং পূজার ছুটিতে এই ভিড়টা অতিরিক্ত হবে এবং তাদের যে ব্যবসায়িক প্রত্যাশা সেটি তারা বেশি করে করছেন। এই ছিল মুক্তি, আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার ও রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। 9 মাস ধরে বন্ধ দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সার কারখানা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, কর্মহীন হাজারো মানুষ। লেবার হিসেবে পরিশ্রম করতাম, তাতে 800-1000 টাকা আমরা পাইতাম। এখন মাত্র 100 টাকা। ভাই 100 টাকা আমাদের কি হয়? না দিতে পারতেছি পোলাপানের লেখাপড়ার খরচ, না দিতে পারছি নিজের পেটে ভাত। এইভাবে কারখানা আরো 6 মাস না চলে তাহলে এই কারখানা চালাতে হলে সরকারকে আরো হাজার হাজার কোটি টাকা পুনর্ভরণ করা লাগবে। কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারে 1 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এই বিষয়ে আলোচনাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। অনেকদিন ধরেই তো তারা এই কর্মসূচিটি পালন করছেন, এবং তো দাবি পূরণ নিয়ে নার্সরা কি বলছেন, একই সঙ্গে এই কর্মসূচির কারণে সেবা ব্যাহত হচ্ছে কিনা এবং সেবা ব্যাহত বিষয়ে আসলে তাদের বক্তব্যটা কি? ঠিকই বলেছেন, আসলে 1 মাস ধরে সারা দেশের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও 1 দফা দাবিতে নার্সরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছে, বিক্ষোভ করে আসছে। এবং আমরা দেখেছি চলতি মাসের 2 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা 3 ঘন্টার কর্মবিরতি পালন করে, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি তাদের যে দাবিটি সেটি হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও এছাড়া পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওই জায়গাতে মূলত দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদোন্নতির মাধ্যমে পদায়নে তারা 1 দফা দাবি করে আসছিল। সেই দাবিতে আমরা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টা বরাবর এবং স্বাস্থ্য অধিদপ্তর বরাবর, একই সাথে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিল, এবং তারা এটাও দাবি করছে যে স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে। কিন্তু প্রায় 6 থেকে 8 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত তাদের সেই দাবি পূরণ করা হয়নি। যার কারণে তারা আজ থেকে আবারও কর্মবিরতিতে গেছে। আজ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছে, এবং আগামীকালও তারা 5 ঘন্টার অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে এমন ঘোষণা দিয়েছেন। এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না, তারা তাদের এই আন্দোলনকে আরও বেশি কঠোর থেকে কঠোরতর করবে এমনটি জানিয়েছেন। প্রয়োজনে তারা শাটডাউন কর্মসূচি পালন করবে এমন ঘোষণাও দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের এই আন্দোলনের কারণে যারা চিকিৎসা নিতে আসছেন রোগীদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কয়েকটি ওয়ার্ডকে এই কর্মবিরতির আওতামুক্ত রেখেছে। তার মধ্যে সিসিইউ, আইসিইউ, জরুরি বিভাগ এবং ডায়ালিসিস যে ওয়ার্ড রয়েছে সেগুলোকে তারা এই কর্মবিরতির আওতামুক্ত রেখেছে। তবে অন্যান্য ওয়ার্ডে যে সকল রোগীরা ভর্তি হচ্ছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, কারণ এখানে যারা চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু অনেকটা নার্স নির্ভর। চিকিৎসকরা মূলত দিনে 1বার কিংবা 2বার তারা ফলো আপে আসে, এরপরে পুরো সময়টা কিন্তু নার্সদেরকে দেখভাল করতে হয় রোগীদের। সেই জায়গাতে যেহেতু এখন রোগীরা নার্সদের কাছে যেতে পারছে না, নার্সদেরকে পাচ্ছে না, সেখানে তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই জায়গাতে রোগীরা এবং রোগীর স্বজনরাও বলছে যে তাদের যে দাবি সেটি যদি যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দাবি মেনে নিয়ে হাসপাতালে যে চিকিৎসার স্বাভাবিক পরিবেশ সেটি যেন ফিরিয়ে দেওয়া হয়, এমনটি রোগী এবং স্বজনরাও বলছে। তো আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সদের কর্মবিরতির সবশেষ তথ্য। কাজী মাহফুজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।
ময়মনসিংহে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও শিশু খাদ্যের তীব্র সংকট। এছাড়া নেত্রকোনায় পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে ভাঙন। বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানাতে ময়মনসিংহের ফুলপুর থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। এছাড়াও নেত্রকোনার নাটের কোনা থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবরাখবর জানবো। হারুন, ভারী বর্ষণে ফের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা, এবং এই যে এলাকাগুলো বন্যা কবলিত সেখানে ত্রাণ সহায়তা কার্যক্রম কেমন দেখছেন? মুক্তি, ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছিল, বিশেষ করে গত দুদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আমরা গতকাল দেখেছি পানির পরিমাণ বেশ কমেছিল, যার কারণে যারা বন্যার্ত মানুষ বা বানভাসী মানুষ তারা কিন্তু একটু আশা জেগেছিল তাদের মনে যে তারা হয়তো দু একদিনের মধ্যে বাড়ি ঘরে ফিরতে পারবেন। কিন্তু আজকে যে অবস্থাটি হচ্ছে যে গত মধ্যরাত থেকে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বন্যার পানি আরও কিছুটা বেড়েছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ফুলপুর উপজেলার ছন্দরা এলাকা। এই এলাকাতেই কিন্তু আমরা যে সড়কটির মাঝে দাঁড়িয়ে আছি এটি একটি ইউনিয়ন সড়ক। এই সড়কটি কিন্তু গত রাত পর্যন্ত শুকনো ছিল, অর্থাৎ মানুষ খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারত, কিন্তু মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এই রাস্তাটি কিন্তু তলিয়ে গেছে এবং এই রাস্তার আশপাশে যত বাড়িঘরে কিন্তু নতুন করে আবার পানি উঠেছে। এবং যারা আগে থেকেই পানিবন্দী অবস্থায় আছেন তাদের দুর্ভোগও কিন্তু কিছুটা বেড়েছে। তবে এখানকার স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন সবাই কিন্তু বলছে যে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে আরও বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে গত দুদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু বেশ কিছুটা উন্নতি হয়েছে। আমরা ফুলপুরের এখন পর্যন্ত 3টি ইউনিয়ন বন্যায় প্লাবিত রয়েছে এবং হালুয়াঘাটের 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে কিন্তু পৌরসভার পানি বেশ কিছু পানি নেমে গিয়েছে এবং 12টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের পানি নেমে যাওয়ার কারণে কিছুটা স্বস্তিতে আছেন। এবং ভাটির যে 7টি ইউনিয়ন এখনও প্লাবিত রয়েছে সেই ইউনিয়নগুলোতে কিন্তু দুর্ভোগ দুর্দশা আগের মতোই রয়েছে। এবং ধোবাউড়া উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়নের পানি নেমে গেছে এবং 4টি ইউনিয়নের মানুষজন কিন্তু এখনও অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং বানবাসী এলাকার মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে এবং যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল। তো এই ছিল আমার কাছে ফুলপুর থেকে সর্বশেষ। এবার আমরা নেত্রকোনার খবরাখবর জানবো। রাসেল, নদী তীরবর্তী কোন কোন অংশে ভাঙন তীব্র হয়েছে জানাবেন, সেই সঙ্গে এখনো কত হাজার মানুষ পানিবন্দী রয়েছেন সেখানে? মুক্তি, আপনি যেমনটা শুনছিলেন আসলে ময়মনসিংহে নেত্রকোনা কিন্তু একই অবস্থা। গেল 3-4 দিনের এই যে পাহাড়ি ঢল পরবর্তীতে যে বন্যা, এর ফলে কিন্তু নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, কলমাকান্দা এবং সদর ইউনিয়নের 4টি উপজেলা কিন্তু পানিবন্দী হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ক্ষতির কথা যদি বলি, পূর্বধলার এই যে নাটের কোনা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের 2টি অংশে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই যে আশপাশের বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমরা গত দুদিন ধরে দেখছি যে আসলে এই বাঁধের ভাঙা অংশ দিয়ে কিন্তু গ্রামগুলোতে পানি প্রবেশ করছে, এছাড়া ফসলের জমিগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। কিন্তু নতুন করে এখন কোনো বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু গত দুদিন তেমন কোনো পানি বাড়েনি, যার ফলে কিন্তু এই ভাঙা অংশ দিয়েও কিন্তু পানি আসা কমেছিল। তবে আজকে সকাল থেকে এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে এক ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। তারা কিন্তু এখন নতুন করে শঙ্কার মধ্যে পড়ে গেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, নদীর পানি না বাড়ায় কিন্তু এই অঞ্চলে পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার ফলে কিন্তু এই যে ভাঙা বাঁধের আশপাশে কিন্তু নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে। পানি যত কমছে সেই এলাকাগুলোতে কিন্তু নতুন করে ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে ভাঙন এলাকাগুলো রয়েছে এই বেড়িবাঁধটাকে তারা সংস্কার করতে গেলে এই যে এখনো কিন্তু যে স্রোত রয়েছে সেই স্রোতের মধ্যে আসলে কাজ করা সম্ভব নয়। একেবারে যদি স্রোত কমে না যায় তাহলে কিন্তু এই বাঁধের সংস্কার কাজ করা সম্ভব নয়, যার ফলে কিন্তু আরো 1 থেকে 2 দিন কিন্তু এই এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হতে পারে, যার ফলে কিন্তু আশপাশের বাড়িঘরগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়ে গেল। আমরা প্রশাসনের সাথে আরো কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 50,000-এর বেশি পানিবন্দী ছিল সেই সংখ্যা কিন্তু এখন অনেকটাই কমে আসছে। যেহেতু নদ-নদীর পানি কমছে, সেই সাথে বৃষ্টির পরিমাণও কিছুটা কম ছিল, যার ফলে কিন্তু মানুষ এখন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারাও কিন্তু বাড়ি ঘরে ফিরে এসেছে। বিশেষ করে
দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি এলাকা কিন্তু এখন পানিবন্দী দশা থেকে মুক্তি হয়ে গেছে। আর কলমাকান্দার যে নদ নদীগুলো রয়েছে সেই আশপাশের নদ নদীগুলো, সেই নদ নদীগুলো থেকেও কিন্তু পানি কমছে। তাই সব মিলে বলা যায় যে নেত্রকোনার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ মুক্তি। বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে নেত্রকোনা এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যায় ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্ধ রয়েছে 500 শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। শিক্ষকরা বলছেন ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। হালুয়াঘাটের 165টি, ধোবাউড়ার 90টি আর ফুলপুরের 13টি বিদ্যালয়ে প্লাবিত হয়েছে বন্যায়। এর মধ্যে 80টি বিদ্যালয়ে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। 2 উপজেলায় বন্ধ রয়েছে 57টি মাধ্যমিক বিদ্যালয়। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোরও। অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নকলা উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে ডুবে গেছে। বাকিগুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এমন অবস্থায় সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন পানি নামলে দ্রুত স্কুল চালুর পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি পূরণে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের বইপত্রের ক্ষতি হয়ে থাকে, আমাদের কিছু রিজার্ভ থাকে বই, সেগুলো আমরা দেব, শিক্ষা উপকরণগুলো দেব। আর অবকাঠামোর জন্য আমাদের কিন্তু এলজিইডির সঙ্গে সম্পর্ক আছে, এলজিইডি আমাদের কাজগুলো করেন, ফলে আমরা তাদের নির্দেশ দেব। ফলে এটা খুব সমস্যা কিছু হবে না আমাদের জন্য। 2 ইঞ্চির দুর্গা প্রতিমা থেকে হোয়াইট হাউসের আদলে মণ্ডপ, নানা থিম সাজে উৎসব মুখর পশ্চিমবঙ্গের দুর্গোৎসব। আমাদের মোহাম্মদ আলী পার্কের পেছন দিকটা অন্য সম্প্রদায়ের মানুষরা থাকে, তাদের বকরিদের উৎসব হয়, আমাদের মাঠে দুর্গাপূজা হয়, কোনো অশান্তি হবে না। এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি 2 ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি। আমরা দেখিয়েছি জল হি জীবন, আমাদের জল না থাকলে মানুষ বাঁচতে পারবে না। স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 9 মাস স্থবির রয়েছে কারখানাটির উৎপাদন কার্যক্রম। এতে নষ্ট হবার উপক্রম মূল্যবান যন্ত্রাংশের। পাশাপাশি কারখানার সাথে জড়িত কর্মহীন অন্তত 4000 মানুষের দিন কাটছে মানবেতর অবস্থায়। জুয়েল রানার তথ্য ছবিতে বিস্তারিত। দৈনিক 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তালিকাভুক্ত 1900 ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ 21 জেলার কৃষকদের কাছে সার সরবরাহ করা হয়। তবে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 9 মাস স্থবির রয়েছে কারখানাটির সার উৎপাদন কার্যক্রম। সম্প্রতি ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে যমুনা সার কারখানায় চলতি বছরের 15 জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকায় কর্মহীন কারখানাটির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ অন্তত 4000 মানুষ। কারখানা এলাকায় অলস পড়ে রয়েছে শত শত ট্রাক। কারখানা চালু না হয় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। আর লেবার হিসেবে পরিশ্রম করতাম, তাতে 800-1000 টাকা আমরা পাইতাম। এখন মাত্র 100 টাকা ভাই, 100 টাকা আমাদের কি হয়, যাওয়া আসা গাড়ি ভাড়া কেয়ারিং এতে আমাদের চলে যায়। 350 টাকা গাড়ি আছে, লোকাল গাড়ি, কোনো টিপ নাই, বা আমরা চলা খুবই, যারা লেবার আছে একসাথে, যারা পরিবহন সেক্টরে যারা জড়িত আছে, তাদের খুবই কষ্টকর চলা, দিনকাল খুব কষ্ট যায়। না দিতে পারতেছি কিস্তি, না দিতে পারতেছি পোলাপানের লেখাপড়ার খরচা, না দিতে পারছি নিজের ভাত। কর্মচারী কর্মকর্তারা আজকে অসহায় জীবনযাপন করতেছে। যদি এইভাবে কারখানা আরো 6 মাস না চলে, তাহলে এই কারখানা চালাতে হলে সরকারকে আরো হাজার হাজার কোটি টাকা পুনর্ভরণ করা লাগবে। যমুনা সার কারখানা কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন বন্ধ থাকলে প্লান্ট প্রিজার্ভেশন করা কঠিন হয়ে যায়। এতে বিপুল পরিমাণ সরকারি অর্থের ক্ষতির সম্ভাবনা রয়েছে। মধ্যবর্তী আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় পড়া যমুনা সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে দ্রুত চালু করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন জামালপুর।
ষষ্ঠী থেকে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলে উৎসবের রঙে সেজেছে গোটা পশ্চিমবঙ্গ। প্রতি বছরের মতো এবারও চোখ ধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা আর ব্যতিক্রমী সব আয়োজন দেখতে কলকাতায় ভিড় করছেন রাজ্য ও রাজ্যের বাইরের কয়েক লাখ দর্শনার্থী। কলকাতার বুকে দাঁড়িয়ে আছে মার্কিন মুলুকের হোয়াইট হাউস। যদিও প্রেসিডেন্ট বাইডেন নন, ভেতরে অধিষ্ঠিত দর্শভুজা দুর্গা। এবার এমনই অভিনব থিমে মণ্ডপ সাজিয়েছে কলকাতার মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজা উদযাপন কমিটি। কলকাতার আর 5টা দুর্গাপূজার চেয়ে মোহাম্মদ আলী পার্কের পূজা একেবারেই আলাদা। এখানে প্রতিমা গড়েছেন শিল্পী কুশ বেরা। ভারতে সুপেয় পানির অভাব ও পানির অপচয় রোধ করার বার্তা দেওয়া হয়েছে এবারের আয়োজনে। কলকাতার যে পূজা মণ্ডপের খ্যাতি রাজ্য জোড়া, তার মধ্যে বাগুইয়াচির শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা অন্যতম। বুর্জ খলিফা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি অভিনব মণ্ডপ গড়ে প্রতিবারই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রীভূমি। এবছর দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে বানানো হয়েছে পূজা মণ্ডপ। এবার ইসরায়েল ভূখণ্ডে একযোগে হামলা পাল্টা হামলা চালিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে বন্দীদের ভাগ্যে করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি জানিয়েছে হামাস নেতা। এদিকে জাতিসংঘের এক বৈঠকে সব জিম্মিদের মুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। যুদ্ধের 1 বছর পূর্তিতে ইরান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ইসরায়েলের পক্ষে বিপক্ষে আন্দোলন হয়েছে। তানভীর জনি জানাবেন বিস্তারিত। লেবাননে হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে একযোগে হামলা চালায় তারা। এ সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম হাইফা শহরের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2 দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এতে আহত হন অন্তত 12 জন। হামাস জানিয়েছে ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েল ভূখণ্ডে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছড়ে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস। এছাড়া হুতি বিদ্রোহীরা ইসরায়েলের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। প্রায় 190টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করে, যার বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। عمليتين عسكريتين في إطار المرحلة الخامسة من التصعيد. الأولى استهدفت هدفين عسكريين للعدو الإسرائيلي في منطقة يافا المحتلة. أن مصير أسرى العدو. এদিকে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেন, জিম্মিদের ভাগ্য এখন নির্ভর করছে ইসরায়েল সরকারের উপর। তারা বন্দি বিনিময়ে রাজি না হলে জিম্মিদের ভাগ্যে করুণ পরিণতি অপেক্ষা করছে। وقد طورنا بفضل الله تكتيكاتنا وتشكيلاتنا القتالية وأساليب عملنا بشكل مستمر ومتواصل وغير متوقع للعدو. যুদ্ধের 1 বছরে জাতিসংঘে এক অনুষ্ঠানের আয়োজন করে ইসরায়েল। সেখানে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, হামাস নির্মূল ও সব জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত লড়াই চলবে। এই সময় হতাহত ও জিম্মি ইসরায়েলিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। The difference between the past and today is very simple. Now we are not defenseless. Today the Jewish people have a strong state, a powerful military, and the courage to protect ourselves. Desperate to see another day. And yet, there are those in the Security Council and outside who fail to condemn Hamas's atrocities or even say the word Hamas. এদিকে নেতানিয়াহু সরকারকে ব্যর্থ বলেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা ক্ষোভ জানিয়ে বলেন, নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনার অভাবে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। I didn't expect the war keep going so much, and my wishful thinking is, that the hostages will be back. We couldn't imagine that after a year of suffering, hostages will still be in captivity. ইসরায়েলি পার্লামেন্ট ভবন নেসেটে সাদা ও নীল রঙে সাজিয়ে স্মরণ করা হয় হতাহতদের। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিভিন্ন অংশে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থী বিক্ষোভকারীরা সমাবেশ করে। হতাহতদের প্রতি শোক জানিয়ে জিম্মিদের মুক্তির আহ্বান জানাতে টাইমস স্কয়ারে জড়ো হন ইসরায়েলপন্থীরা। অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে ইরান।
এত কিছুর পরও গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান ও রকেট হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। তানভীর জানি, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পার্বত্য জেলায় 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু। চাপ বাড়ছে কক্সবাজারের হোটেল মোটেলে। ময়মনসিংহ অঞ্চলে ফের ভারী বৃষ্টি, বন্যার অবনতির শঙ্কা। নেত্রকোনায় কংস নদীর পাড়ে ভাঙন, অর্ধ লাখ পানিবন্দী। শিক্ষার্থীদের বইপত্রের ক্ষতি হয়ে থাকে, আমাদের কিছু রিজার্ভ থাকে বই, সেগুলো আমরা দেব, শিক্ষা উপকরণগুলো দেব। দুর্বল ব্যাংকে এখনো স্বাভাবিক হয়নি নগদ উত্তোলন। গ্রাহক অসন্তোষ কমাতে সহায়তা তহবিল সদ্ব্যবহারের পরামর্শ। এবং ইসরায়েলে একযোগে হামলা, হামাস ও হিজবুল্লাহর আতঙ্কে বিভিন্ন শহরে সাইরেন, প্রতিহতের দাবি তেল আবিবের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন.tv।